নমস্কার, সুপ্রভাত। আশা করি সকলে খুব ভালো আছেন। আজকে খোলা মনেতে বনফুলের আর একটা গল্প। গল্পের নাম দেয়াল। আমাদের সারা জীবন ধরে আমাদের ইচ্ছে অনিচ্ছে এই সমস্ত কিছু ব্যতি রেখেই অনেক দৃশ্যমান এবং অদৃশ্যমান দেওয়াল তৈরি হয়। সেগুলো কখনো কখনো ভেঙে যায়, কখনো আবার আরও উঁচু হয়ে যায়, অলঙ্ঘ হয়ে যায়। এরকম একটি মানসিক দেওয়াল ভাঙার গল্প, যেখানে দেওয়ালটা ভেঙে গেলেও সম্পর্কটা অথবা মানুষ দুটো মিলিত হয় অনন্তে। শুরু করছি বনফুলের দেওয়াল। টেলিফোনটা বেজে উঠল। বেশ আশ্চর্য হয়ে গেল শোভনলাল। তার ধারণা হয়েছিল টেলিফোনটা খারাপ হয়ে গেছে। সে মাঠে বসেছিল। মাঠ থেকেই শুনতে পাচ্ছিল টেলিফোনটা বাজছে। কে এ সময় টেলিফোন করছে তার উঠতে ইচ্ছে হচ্ছিল না। ঘরের ভেতর ঢুকতে ভয়ও করছিল। এ সময় কে টেলিফোন করতে পারে? তাকে টেলিফোন করবার মতো কেই বা আছে এ শহরে? সুজাতার সঙ্গে টেলিফোনে কথা কইবার লোভেই সে অনেক খরচ করে ফোনটা কিনেছে। এই ফোনেই সুজাতার সঙ্গে সামান্য যা কিছু একটু যোগাযোগ হয় কচ্ছিত। তাও সুজাতা শতপ্রবৃত্ত হয়ে কখনো কথা বলে না। সুশোভন ফোন করলে তবে এসে ফোনটা ধরে। যখন কথা বলে তখন পাশে নাকি তার মা দাঁড়িয়ে থাকে। তবু তার কথা শোনা যায় না তো। এইটুকুই শোভনলালের তৃপ্তি। সুজাতার জন্যেই এই বিহারে এসে পড়ে আছে সে। সুজাতার কাছাকাছি আছে এইটেই সান্ত্বনা। ফোনটা বেজেই চলেছে। হঠাৎ শোভনলালের মনে হলো সুজাতা ফোন করছে নাকি। কিন্তু সুজাতা তো নিজের থেকে কখনো ফোন করে না। তাছাড়া সে তো এখানে নেই, কাল মুঙ্গেরে গেছে। ফিরেছে কি এর মধ্যে? বলেছিল 7-8 দিন পরে ফিরবে। হয়তো ফিরেছে। শোভনলাল মাঠ থেকে উঠে ভেতরে গেল। ভেতরে যেতেই থেমে গেল ফোনটা। তবু তুলে নিল রিসিভারটা। হ্যালো, কে? কোনো সাড়া নেই। হ্যালো হ্যালো, কোনো সাড়া নেই। রিসিভারটা নামিয়ে রেখে আবার মাঠে এসে বসল। সুজাতার কথাই ভাবতে লাগলো। ছেলেবেলা থেকে সুজাতার সঙ্গে আলাপ। বাল্যকালে একই স্কুলে পড়েছিল দুজনে। একসঙ্গে ম্যাট্রিকুলেশন পরীক্ষা পাশ করেছিল। তারপর সে কলেজে পড়বার জন্যে কলকাতা চলে গেল। সুজাতাকে চিঠি লিখত সেখান থেকে। সুজাতা কি সেই চিঠিগুলো রেখে দিয়েছে এখনো? ফোনে একদিন বলেছিল পুড়িয়ে দিয়েছি। সুজাতার কয়েকখানা চিঠিও তার কাছে আছে, অতি সংযত সাধারণ চিঠি। কিন্তু তার মধ্যেই, ওই সহজ অনাড়ম্বর কথাগুলোর মধ্যেই শোভনলাল নূতন মানে খুঁজে পেত। সে লিখত না আমি ভালো আছি, লিখত আমার শরীরটা ভালো আছে। এর মধ্যে অনেক নিগূঢ় ইঙ্গিত পেত শোভনলাল। শরীরটা ভালো আছে মানেই মনটা ভালো নেই। মন কেমন করছে, এই কথাগুলি তো খোলাখুলি লেখা যায় না। লিখত আপনি কলকাতার কলেজে অনেক বন্ধুবান্ধব পেয়ে আনন্দেই আছেন নিশ্চয়ই। কখনো লেখেনি
আমাকে বোধহয় ভুলেই গেছেন। ওটুকু উজ্জ্বই থাকত, কিন্তু তা বুঝতে শোভনলালের অসুবিধে হতো না। সুজাতার অনুক্ত কথাগুলি বেশি অর্থ বহন করত শোভনলালের কাছে। শোভনলালের মনে হতো যেটুকুও বলেনি সেটুকু যেন আরও ভালো করে বলা হয়েছে। বললে সব ফুরিয়ে যেত, না বলাতে অসীম অনন্তের পর্যায়ে গিয়ে পড়েছে সেটা। সীমা নেই, শেষ নেই। সুজাতার ছোট ছোট চিঠিগুলো কতবার যে পড়েছে শোভনলাল তার ঠিক নেই। প্রতিবারই নূতন একটা অর্থ আবিষ্কার করেছে। একটা চিঠিতে লিখেছিল, পড়াশোনার কোনো ব্যাঘাত হচ্ছে না আশা করি। এর মধ্যে যে নীরব ব্যঙ্গটা ছিল তা খুব উপভোগ করেছিল শোভনলাল। সুজাতার চিন্তাতেই তন্ময় হয়ে গেল শোভনলাল। সন্ধ্যার অন্ধকারে ঝিঝি পোকার অশান্ত ঝনৎকার, আকাশের কালো কালো মেঘ আর তার ফাঁকে ফাঁকে দু একটা তারা, স্তূপীকৃত অন্ধকারের মতো এই বিরাট বটগাছটা, সব যেন সুজাতাময় হয়ে উঠল। শোভনলালের মনে হতে লাগলো, এই যে অন্ধকার, এ তো সুজাতারই জীবনব্যাপী অন্ধকারের মতো। এই অশান্ত ঝিল্লির ঝঙ্কার, এ তো আমরা রোজই শুনি, কিন্তু এর অন্তর্নিহিত আকুতি অনুভব করি কি? সমস্ত অন্ধকারকে যে বাণী স্পন্দিত করছে তার মর্মন্দুদ মর্ম কি আমরা বুঝতে চেষ্টা করি? সুজাতাকে কি আমরা বুঝেছি? মেঘের মাঝে মাঝে দু একটা উজ্জ্বল তারার মতো তার কচ্ছিত দীপ্ত আনন্দ প্রকাশকে কি আমরা মূল্য দিতে পেরেছি? এই ঘনীভূত অন্ধকারের ভিতর যে একটা প্রাণবন্ত বটগাছ প্রচ্ছন্ন হয়ে আছে, যার শিরায় উপশিরায় প্রাণ প্রবাহ, যার পাতায় কিশলয়ে আনন্দের উন্মুখতা, আর নীরব সত্যায় প্রচ্ছন্ন উৎসবের সমারোহ, তাকে আমরা চিনেছি কি? চিনিনি। সুজাতাকেও চিনিনি। সুজাতা একবার বলেছিল, আমাদের স্বাধীনতা কাগজে কলমে। আমাদের চারিধারে যে দুর্লঙ্ঘ প্রাচীর খাড়া হয়ে আছে, তার রঙটা মাঝে মাঝে বদলেছে হয়তো, কিন্তু দেয়ালটা ভাঙেনি, তা আগেকার মতোই দুর্লঙ্ঘ হয়ে আছে। সুজাতার মা মারা যাওয়াতে প্রাচীরটা আরও দুর্লঙ্ঘ হয়ে উঠেছে। সুজাতার মা শোভনলালকে ভালোবাসতেন। তাকে বললে তিনি হয়তো রাজি হতেন। বৈদ্য ব্রাহ্মণে বিয়ে তো আজকাল কত হচ্ছে, কিন্তু তাকে বলবারই সুযোগ পায়নি শোভনলাল। হঠাৎ মারা গেলেন তিনি, হার্ট ফেল করে। তারপর সুজাতার বাবা বদলি হয়ে এলেন বিহারে। শোভনলালও চেষ্টা চরিত্র করে বিহারে এলো, কারণ সুজাতার কাছ থেকে দূরে থাকা অসম্ভব ছিল তার পক্ষে। কলকাতাতেও বাড়ি ভাড়া করে থাকতে হতো, এখানেও বাড়ি ভাড়া করেছে। এখানে বাড়ি ভাড়া কম, বেশি হলেও শোভনলাল আসত। আসার কোনো বাধা নেই, কারণ কোনো বন্ধনই নেই তার। বাপ মা ভাই বোন তো নেই, পেশা বা চাকরির বন্ধনও নেই। সে কবি, লেখক, বাবার ব্যাংক ব্যালেন্স না থাকলে অকুল পাথারে পড়ত, কিন্তু পড়েনি। সুজাতার বাবা বিহারে আসার 6 মাস পরে শোভনলাল এসেছিল। এসেই গিয়েছিল সে সুজাতাদের বাড়ি। গিয়ে দেখল সুজাতার বাবা বিয়ে করেছেন, আর বিয়ে করেছেন অমিতাকে। অমিতা শোভনলালের সহপাঠিনী ছিল। শুধু তাই নয়, তার প্রেমে পড়েছিল, তাকে বিয়ে করতে চেয়েছিল। অমিতার লেখা অনেক চিঠি অনেক দিন সে রেখে দিয়েছিল সুজাতাকে দেখাবে বলে, কিন্তু সে সুযোগ হয়নি, পুড়িয়ে দিয়েছে চিঠিগুলো।
সেই অমিতা যে সুজাতার সৎ মা এবং অভিভাবিকা হয়ে দাঁড়াবে তা কী কল্পনা করেছিল? এখানে এসে প্রথমে যখন সে সুজাতার বাড়ি গিয়েছিল তখন অমিতাকে দেখে চমকে উঠেছিল। অমিতাও উঠেছিল নিশ্চয়ই, কিন্তু বাইরে সে ভাব প্রকাশ করেনি। শোভনলালকে দেখে আধ ঘোমটা দিয়ে ভিতরের দিকে চলে গিয়েছিল সে, যেন চেনে না, যেন কখনো দেখেইনি। শোভনলালও আর বেশিক্ষণ থাকতে পারেনি সেখানে। সুজাতার বাবার কাছে বিয়ের প্রস্তাবটা সে করেছিল পত্রযোগে। যে উত্তরটা এসেছিল তা এখনো মনে আছে শোভনলালের। প্রিয় শোভনলাল, তুমি শিক্ষিত, তোমার নিকট এ পত্র প্রত্যাশা করি নাই। তোমাকে নিজের ছেলের মতো স্নেহ করি। সুজাতাকেও তুমি নিজের ভগ্নীর মতো দেখিবে, ইহাই প্রত্যাশা করিয়াছিলাম। তাছাড়া সুজাতা ব্রাহ্মণ কন্যা, তুমি বৈদ্য। বৈদ্যরা নিজেদের আজকাল ব্রাহ্মণ বলিয়া প্রমাণ করিবার চেষ্টা করিতেছেন, কিন্তু সমাজে এখনও তাহা স্বীকৃত হয় নাই। সুজাতার মা যদিও বা সৎমা, কিন্তু সে প্রকৃতই তাহার হিতাকাঙ্ক্ষিনী। সে এ বিবাহে কিছুতেই রাজি হইবে না। তাহাকে তোমার পত্র দেখাইয়াছিলাম। সে বলিল, যদি এ বিবাহ দাও আমি বাড়ি ছাড়িয়া চলিয়া যাইব। সুজাতার মা আর একটা কথাও বলিয়াছে, তোমার মনের ভাব যখন এইরূপ তখন তোমার আমাদের বাড়িতে না আসাই ভালো। আমার আশীর্বাদ জানিবে। ভগবান তোমাকে সুমতি দিন। ইতি আশীর্বাদক শ্রী হরানন্দ চট্টোপাধ্যায়। সত্যি প্রাচীরটা দুর্লঙ্ঘ। অমিতা আসাতে আরও দুর্লঙ্ঘ হয়ে উঠেছে। অমিতা যে কেন এত হিতাকাঙ্ক্ষিনী হয়েছে তা শোভনলালের বুঝতে দেরি হয়নি। অমিতা যদি না থাকতো তাহলে হরানন্দবাবুকে হয়তো শোভনলাল রাজি করতে পারত। হরানন্দবাবুর সঙ্গে একদিন দেখা হয়েছিল ঝাউকুঠিরে মাঠের ধারে। ওই নির্জন জায়গাটায় শোভনলাল রোজ বেড়াতে যায়। ঝাউকুঠি একটা প্রকাণ্ড হাতাওয়ালা প্রকাণ্ড বাড়ি, খাপড়ার ছাওয়া, বাংলো ধরনের। চারিদিকে বড় বারান্দা, লম্বা লম্বা সিঁড়ির সারি, আর চারিদিকে প্রকাণ্ড হাতা। জায়গাটা বড় ভালো লাগে শোভনলালের। রোজ বিকেলে বেড়াতে যায় সেখানে। সুজাতাকে একদিন ফোনে সে বলেছিল, আমার তো তোমার বাড়ি যাবার উপায় নেই, তুমি একদিন কোনো ছুতো করে ঝাউকুঠিতে এসো না, তোমাকে অনেক দিন দেখিনি। সুজাতা আসতে রাজি হয়নি। তার দিন দুই পরে হরানন্দবাবুর সঙ্গে দেখা হয়েছিল ঝাউকুঠির মাঠে। গভর্নমেন্ট নাকি বাড়িটা কিনতে চান। গভর্নমেন্টের তরফ থেকে তিনি বাড়িটা দেখতে এসেছিলেন। কি শোভন, এখানেই আছো এখনো? আগে হ্যাঁ। কতদিন থাকবে? বরাবরই থাকবো। উত্তরটা শুনে একটু থমকে গেলেন হরানন্দবাবু। তারপর জিজ্ঞেস করলেন, তোমার মাথা ঠিক হলো? সবিনয়ে উত্তর দিয়েছিল শোভনলাল, আমার মাথা তো কখনো খারাপ হয়নি। যা আমি আপনাকে লিখেছিলাম তা বাজে কথা নয়। আমি সুজাতার জন্যে সারা জীবন অপেক্ষা করব। আপনারা যদি সহজ বুদ্ধি দিয়ে বিচার করতেন, আমার ওপর রাগ করতেন না। হরানন্দবাবু কিছুক্ষণ চেয়ে রইলেন তার মুখের দিকে। তারপর বললেন, সুজাতাকে আমি জিজ্ঞেস করেছিলাম, তার অমত নেই। যা যুগের হাওয়া, তাতে আমিও শেষ পর্যন্ত হয়তো রাজি হতুম, কিন্তু মুশকিল হয়েছে সুজাতার মাকে নিয়ে। তোমাকে যে চিঠি লিখেছিলাম
তা ওরই ডিকটেশনে। ও বলেছে এ বিয়ে হলে হয় বাড়ি ছেড়ে চলে যাবে, না হয় গলায় দড়ি দেবে। এ অবস্থায় কি করি বলো? অপেক্ষা করো, দেখা যাক যদি ওর মত বদলায়। শোভনলাল জানে মত বদলাবে না, আর এও জানে হরানন্দবাবু বৃদ্ধ বয়সে তরুণী ভার্যার বিরুদ্ধাচরণ করতে পারবেন না। সুজাতার কথাই ভাবতে লাগলো শোভনলাল। হঠাৎ একবার তার মনে হলো পিছন দিকে কে এসে দাঁড়ালো যেন। সেও তাড়াতাড়ি উঠে দাঁড়ালো। কই, কেউ নেই। আবার বসল। হু হু করে কনকনে হাওয়া বইছে, তবু বসে রইল সে। একটু পরে কুকুরটা ঘেউ ঘেউ করে ডেকে উঠল। আবার উঠে দাঁড়ালো শোভনলাল। টর্চ ফেলে দেখল চারিদিকে, কেউ নেই। কুকুরটা খানিকক্ষণ ডেকে থেমে গেল। তারপর ডাকতে লাগলো প্যাঁচাগুলো। কর্কশ কণ্ঠে কি একটা যেন বলতে চাইছে তারা। শোভনলাল বুঝতে পারল না। একটু পরে মনে হলো ওরা যেন বলছে, দেখছো না, দেখছো না, দেখছো না। কি দেখবে? অন্ধকার ছাড়া তো কিছুই দেখা যাচ্ছে না। ক্লান্ত হয়ে গা এলিয়ে দিলে সে ইজি চেয়ারটার ওপর। কিন্তু তার মনে হতে লাগলো কে যেন তার চারিদিকে ঘুরে বেড়াচ্ছে নিঃশব্দ সঞ্চরণে। কার আভাস যেন পাওয়া যাচ্ছে, তার চুলের গন্ধ ভেসে বেড়াচ্ছে যেন। আবার সব থেমে গেল। অসারের মতো পড়ে রইল শোভনলাল। ফোনটা বেজে উঠল আবার। তাড়াতাড়ি ছুটে ঘরের মধ্যে চলে গেল শোভনলাল। হ্যালো, কে? সুজাতা? ও সুজাতা, কি খবর? আপনি একবার আসুন, এবার এলে দেখা হবে। কোন সুদূর থেকে যেন ভেসে আসছে সুজাতার স্বর। তোমাদের বাড়িতে যাব? না, ঝাউকুঠিতে। আপনি একদিন যেতে বলেছিলেন, তখন যেতে পারিনি। আজ এসেছি, আপনি আসুন। এত রাত্রে ঝাউকুঠিতে কি করে গেলে? আসুন, এলে বলবো। ঝাউকুঠিতে গিয়ে শোভনলাল দেখল সিঁড়ির ওপর সুজাতা বসে আছে, একা। প্রথমে দেখতে পায়নি, টর্চ জ্বালবার পর দেখা গেল। সুজাতা? হ্যাঁ। এইবার আমার চারিদিকের দেওয়ালগুলো ভেঙে গেছে, আমি মুক্তি পেয়েছি, আর কোনো বাধা নেই। টর্চের আলোতে শোভনলাল দেখতে পেল সুজাতার চোখে মুখে আনন্দ ফুটে উঠেছে। মুক্তি পেয়েছ মানে? মুঙ্গেরে গিয়েছিলাম, একটু আগে মারা গেছি বাড়ি চাপা পড়ে। এখানে ভূমিকম্প হয়নি? হয়েছিল। আপনি তাহলে? না, আমার কিছু হয়নি, আমি বেঁচে গেছি। তাহলে তো আপনার দেওয়াল ভাঙেনি। তাহলে আমরা মিলব কি করে? হাত দুটো বাড়িয়ে দিলে সুজাতা। শোভনলাল ধরতে গেল, কিন্তু ধরা গেল না। সব হাওয়া। সুজাতা অশরীরী। আমরা তাহলে মিলব কি করে?
আমার সব দেওয়াল তো ভেঙে গেছে, কিন্তু আপনার তো ভাঙেনি, মিলব কী করে? ফুঁপিয়ে কেঁদে উঠল সুজাতা। তুমিই বলো কী করে মিলব, তুমি আমাকে বলে দাও সুজাতা। ওই যে, লাফিয়ে পড়ুন ওর মধ্যে, ভেঙে ফেলুন দেওয়াল। সুজাতা আঙুল দিয়ে প্রকাণ্ড বড় এক সেকেলে ইদারাটা দেখিয়ে দিলে। স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইল শোভনলাল। আসুন। ধীরে ধীরে এগিয়ে চলল সুজাতা ইদারাটার দিকে। শোভনলালও অনুসরণ করতে লাগলো তাকে যন্ত্রচালিত বৎ। ইদারার ধারে এসে সুজাতা বললে, লাফিয়ে পড়ুন, ভেঙে ফেলুন দেওয়াল, দূর করে দিন সব বাধা। শোভনলাল কয়েক মুহূর্ত দাঁড়িয়ে রইল, তারপর লাফিয়ে পড়ল। কেমন লাগলো গল্পটা? সত্যি আমরা বড় নিজের গোয়ার তুমি এই সমস্ত কিছু থেকে আমাদের কত কত দেওয়াল তৈরি করি আমাদের চারপাশে, আর সেই দেয়ালগুলো ভাঙবার জন্য কত মানুষ কত রকমভাবে নিজেদেরকে উৎসর্গ করে দেয়। যাই হোক, এটা একটা ঘটনা, একটা প্যাথেটিক ঘটনা, বাট সেই ঘটনার মধ্যে দিয়েও পরলোকে যদি দুজন প্রেমিক একত্রিত হতে পারেন, তাহলে তারা সেইভাবে ভালো থাকুন। গল্পটা কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে নিজের প্রিয়জনদের সঙ্গে শেয়ার করবেন, লাইক আর কমেন্ট করবেন। আর একটা গল্প নিয়ে তাড়াতাড়ি আসব। ভালো থাকুন সবাই। ধন্যবাদ।